হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকে আমরা পড়ব বংশগতি সম্পর্কে। কেমন? এবার দেখো, বংশগতি, বংশ শব্দটা তোমরা অনেকবার হয়তো শুনে থাকবে হয়তো, মানে বাড়িতে বা পরিবারের অন্য কোথাও বা বাইরে টিভিতে অনেক সময় বংশ কথাটা চলে আসে না, বংশ পরম্পরা, এরকম অনেক কথা আমরা শুনে থাকি। তাহলে বংশ বা বংশগতি এটা কি বোঝাচ্ছে? দেখো, এখানে সংজ্ঞাটা তো আমি দিয়েছি। এবার তোমাদের একটু বুঝিয়ে দিই যে বংশগতিটা বিজ্ঞানের ভাষায় আমরা কি বলছি। যে নির্দিষ্ট পদ্ধতি, দেখো বংশগতি অবশ্যই একটা পদ্ধতির কথা বলেছে, যার মাধ্যমে কি হয় যে কোনো একটি দুটি বা অনেকগুলো বৈশিষ্ট্য কি হয়, বংশ পরম্পরা একটা জনুর থেকে পরবর্তী জনুতে কি হবে, সঞ্চারিত হবে। দেখো, তোমরা অনেক সময় শুনে থাকবে যে তোমাদের অনেকটা দেখতে হচ্ছে বাবা মার মতো, বাবা অথবা মার মতো, বা পিসি ঠাকুমা ঠাকুরদা, এরকম করে অনেক সময় বলে যে তোমাদের মিল আছে। এই যে মিলটা, কি মিল? হয়তো গায়ের রঙের মিল, হয়তো লম্বা বা বেটে অর্থাৎ দৈর্ঘ্যের ওপর মিল, বা ধরো চুলের বর্ণ কীরকম, চুল কি তোমার কোঁকড়ানো না হচ্ছে স্ট্রেট। তো সেই যে বৈশিষ্ট্যগুলো আছে, বা স্বভাবও বলতে পারো, এই স্বভাবটা তোমার বাবার মতো, এই স্বভাবটা তোমার ঠাকুরদার মতো, এরকম করে আমরা অনেকবার শুনে থাকি। তো এই যে বৈশিষ্ট্যগুলো আছে, যেটা কিনা বংশ পরম্পরায় কী হচ্ছে, ঠাকুরদা ঠাকুমা, দিদা দাদু দিদা, তারপরে মা বাবার মধ্যে আসছে, তারপরে তোমার মধ্যে যে আসছে, অর্থাৎ বৈশিষ্ট্যগুলো কি হচ্ছে, একটা জনুর থেকে আরেকটা জনুতে সঞ্চারিত হচ্ছে, একটা জনুর থেকে আরেকটা জনুতে চলেই আসছে ক্রমাগত। সেটাকে আমরা বলছি, সেই পদ্ধতিটাকে বলছি কি, বংশগতি। ঠিক আছে? এবার দেখো, এই যে বংশগতি, সেই বংশগতি নিশ্চয় আমরা আরও অনেক কিছু ডিটেলসে পড়ব। তার আগে আমাদের কতগুলো শব্দ জানতে হবে। ঠিক আছে? সেই শব্দগুলো যদি না জানতে পারো, তাহলে কিন্তু বংশগতির চ্যাপ্টার গোটাটাই একদম অবুঝ থেকে যাবে। বংশগতির চ্যাপ্টারে শব্দগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এবার দেখো, প্রথম শব্দটা আমি কি লিখেছি না, বৈশিষ্ট্য। দেখো, বৈশিষ্ট্যকে আমরা বলি কি ইংরেজিতে ক্যারেক্টার। দেখো, ক্যারেক্টার তো তোমরা অনেক সময় শুনেই থাকবে যে হ্যাঁ, ক্যারেক্টারলেস, এর ক্যারেক্টার তো খুব ভালো, ক্যারেক্টার সার্টিফিকেট, এরকম করে ক্যারেক্টার শব্দটা আমরা অনেকবার শুনেছি, তাই না? এবার দেখো, ক্যারেক্টার শব্দ বাংলা অর্থাৎ বৈশিষ্ট্য, বা বাংলা অ্যাকচুয়ালি যদি বলো তাহলে চরিত্র বোঝায়, কিন্তু বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা বলি কি না, বৈশিষ্ট্য। এবার এই যে বৈশিষ্ট্য বলছে, কি বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে তোমাকে অন্য থেকে আলাদা করে। ঠিক আছে? তোমাকে আলাদাভাবে, সবাই যদি একই রকম হয় তাহলে আমরা চিনব কী করে? নিশ্চয়ই সবার মধ্যে থেকে সবার একটা আলাদা আলাদা পার্থক্য আছে। কী দিয়ে আমরা পার্থক্যগুলি বুঝি? দেখো, দৈর্ঘ্য, আকার, আকৃতি, বর্ণ, তাই না? এই সবগুলো লক্ষণগুলোই কী হচ্ছে, এক একটা জীবকে, এক একটা জীবের থেকে এক একটা মানুষ, এক একটা প্রাণী, সবাইকে সবার থেকে একটু একটু করে আলাদা করে। তো এই জিনিসটাকে আমরা বলছি কি, যে বৈশিষ্ট্য। ধরো, দৈর্ঘ্যে কেউ লম্বা, কেউ বেটে, আকারে কেউ হচ্ছে বেশি মোটা, কেউ হচ্ছে পাতলা। তো এগুলো হচ্ছে এক একটা বৈশিষ্ট্য। এরপরে দেখো আছে কি, প্রলক্ষণ বা ট্রেট। দেখো, এই শব্দগুলো খুব নতুন তোমাদের কাছে, তাই মন দিয়ে একটু শোনো। প্রলক্ষণ বা ট্রেট কি? এটা হচ্ছে কোনো একটি বৈশিষ্ট্য, ধরো, ঠিক আছে, একাধিক রূপের প্রত্যেকটা যে লক্ষণ আছে, সেটা এক একটি রূপটাকে বলছি প্রলক্ষণ বা ট্রেট। অর্থাৎ সহজ সরল ভাষায় যদি বলা যায়, আমরা একটু আগে বললাম কি, যে দৈর্ঘ্য, তাই না? দৈর্ঘ্য, আকার, আকৃতি, যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই দৈর্ঘ্যটা কীরকম বললাম না, দৈর্ঘ্যটা একটা হচ্ছে কি লম্বা, একটা হচ্ছে বেটে, একটা যদি বলি হচ্ছে মোটা, একটা বলবো পাতলা, তাই না? এই যে একই বৈশিষ্ট্যের যে বিভিন্ন রূপ দেখতে পাচ্ছি, একাধিক যে রূপ দেখতে পাচ্ছি, সেগুলোকে আমরা এক একটিকে বলবো প্রলক্ষণ বা ট্রেট। তাহলে এক্ষেত্রে প্রলক্ষণ বা ট্রেট কোনগুলো হলো? এই যে লম্বা, বেটে, মোটা, পাতলা, এগুলো এক একটি কিন্তু প্রলক্ষণ বা ট্রেট।
এগুলোকে কিন্তু ইংরাজি শব্দের সাথে গুলিয়ে ফেলবে না, কারণ মানে ইংরাজি টু বাংলা বা বাংলা টু ইংরাজি যদি করো সেক্ষেত্রে এক্ষেত্রে নাও মিলতে পারে, কারণ এগুলো সমস্ত বিজ্ঞানের ভাষা। ঠিক আছে, এরপরে দেখো পরবর্তী কি বলেছে, বংশগতির একক, ফ্যাক্টর বা জিন। দেখো জিন শব্দটা তো তোমরা আগেও পড়েছো, তাই না? জিন কি? ডিএনএ। ডিএনএর মধ্যে থাকছে হচ্ছে জিন। এবার দেখো এইখানে বংশগতির একক কেন বলছে একে, কারণ এই যে আমরা একটু আগে পড়লাম না বৈশিষ্ট্যগুলো বা ট্রেটগুলো যে পড়লাম, লম্বা, বেটে, দৈর্ঘ্যটা কীরকম, এই যে এক একটা ট্রেট আছে, এইগুলো হচ্ছে প্রকৃতপক্ষে কি এক একটি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই না? বৈশিষ্ট্যগুলো কি হবে আমরা জানি কি, যে ডিএনএ যে আছে, তাই না, এই ডিএনএর কোনো একটি অংশ, ধরো এতটুকু অংশ জিন। এবার এই জিনগুলোর মধ্যে কি আছে না, দৈর্ঘ্যের বৈশিষ্ট্য আছে। এই জিনের মধ্যে ধরো মনে করো আছে হচ্ছে আকারের বৈশিষ্ট্য। তো এইগুলোকে আমরা বলবো কি এক একটা বংশগতির একক বা ফ্যাক্টর বা জিন। এবার দেখো লোকাস। দেখো লোকাসটা কী জিনিস, একটু আগে যেটা বললাম না যে বংশগতির যে ফ্যাক্টর বা জিন, এই যে ফ্যাক্টর বা জিন সেই যে নির্দিষ্ট যে ট্রেট আমরা বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করছে সেটা জিনের কোথায় থাকছে। ঠিক আছে, অর্থাৎ ক্রোমোজোমের যে স্থানটা, আমরা ক্রোমোজোম পড়েছি, ক্রোমোজোমের যে স্থানে কিনা ধরো ক্রোমোজোম একটা, ঠিক আছে, ক্রোমোজোমের মধ্যে কি থাকছে, ডিএনএ থাকছে, ডিএনএ। এবার এই যে ডিএনএ আছে সেই ডিএনএর জিনের ঠিক কোন জায়গাটায় লম্বা বৈশিষ্ট্য আছে, কোন জায়গাটায় মোটা বা পাতলা বৈশিষ্ট্য আছে, সেই জায়গাটাকে আমরা বলছি কি লোকাস। এবার দেখো যেরকম হচ্ছে কি মানুষের যে পুরুষ বৈশিষ্ট্য হয় না, পুরুষদের তো আলাদা একটা বৈশিষ্ট্য আছে, দাড়ি গোঁফ গজাচ্ছে, গলার আওয়াজ হচ্ছে ভারী, সেই যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন হচ্ছে কি না, নিয়ন্ত্রণকারী জিন হচ্ছে SRY। ঠিক আছে, এই যে SRY এটা কোথায় থাকছে, আমরা জানি ক্রোমোজোম আছে XY, এরকম ক্রোমোজোম আছে যে তার Y ক্রোমোজোমের মধ্যে কি থাকে, এই SRY জিনটি থাকছে। তাই এখানে ওয়াইটা হচ্ছে কি না SRY এর লোকাস। ঠিক আছে, তো প্রত্যেকটা জিনের এরকম করে আলাদা আলাদা লোকাস থাকে, একটা নির্দিষ্ট জায়গায় থাকে। এরপরে দেখো বলেছে কি অ্যালিল বা অ্যালিলোমর্ফ। এবার অ্যালিলটা কি জিনিস, অ্যালিল হচ্ছে আমরা দেখো সমসংস্থ ক্রোমোজোম তোমাদের হয়তো মনে আছে, তাই না? সমসংস্থ ক্রোমোজোম অর্থাৎ একই রকমের ক্রোমোজোম। এই যে ক্রোমোজোম, সমসংস্থ ক্রোমোজোম হবে দুটা ধরো একই রকমের ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের একই জিন, এখানেও একটি জিন আছে এখানেও একটি জিন আছে। এই জিনের লোকাস মানে একটু আগেই বললাম কি হয় যে পৃথক চারিত্রিক। পৃথক চারিত্রিক বলতে মনে করো এখানে হচ্ছে এই জিনটার মধ্যে আছে হচ্ছে লম্বার বৈশিষ্ট্য আর এই জিনের মধ্যে আছে বেটে বৈশিষ্ট্য। দুটাই কিন্তু সমসংস্থ ক্রোমোজোম, দুটার একই রকম জিন, সেই জিনের লোকাসে পৃথক চারিত্রিক অর্থাৎ আলাদা আলাদা চারিত্রিক যখন বৈশিষ্ট্য বা ট্রেট নিয়ন্ত্রণকারী যে জিন থাকছে তাদের এক একটিকে বলছি অ্যালিল। অর্থাৎ এখানে কি হচ্ছে মোটার বৈশিষ্ট্য আছে, এখানে বেটের বৈশিষ্ট্য আছে। তাহলে এক্ষেত্রে অ্যালিল হচ্ছে কি হবে, এক্ষেত্রে অ্যালিল হবে হচ্ছে, একে আমরা বড় হাতের টি, আর এক্ষেত্রে বেটের অ্যালিলটাকে আমরা ছোট হাতের টি দিয়ে কিন্তু প্রকাশ করি। তাহলে এই টি আর এই টি কি একে অপরের অ্যালিল। ঠিক আছে, এরপরে দেখো কি আছে না সমসংকর ও বিষমসংকর জীব। সমসংকর বা ইংরেজিতে আমরা বলি কি হোমোজাইগাস, আর বিষমসংকর মানে বলছে কি না হেটেরোজাইগাস। এবার দেখো এই সমসংকর বা বিষমসংকর বলতে কাকে বলছি, একটু আগে অ্যালিল যে পড়লাম না, অ্যালিল অর্থাৎ কি ধরো লম্বা, এটা হচ্ছে লম্বার বৈশিষ্ট্য আর এটা হচ্ছে বেটের বৈশিষ্ট্য। এদের মধ্যে যখন হচ্ছে কি যদি মনে করো দুটা যদি একই টাইপের তোমার জিন থাকে, ঠিক আছে, এক্ষেত্রেও লম্বা এক্ষেত্রেও লম্বা, তাদের যখন মিল হচ্ছে তখন কি হচ্ছে দুটা লম্বা বৈশিষ্ট্যযুক্তই
জীব হচ্ছে একই বৈশিষ্ট্যযুক্ত। এই রকম জীবদের আমরা বলছি কি সমসংকর বা হোমোজাইগাস। এরকম হতে পারে যে দুটা বেটে জীবের মধ্যেও মিল হতে পারে, ঠিক আছে। এদের যদি মিল হয় দুটাই ক্ষেত্রে কি হবে, বেটে বৈশিষ্ট্যযুক্ত জীব হবে। তখন এদেরও বলবো আমরা কি সমসংকর বা হোমোজাইগাস। কিন্তু এরকম যদি হয় যে একটি লম্বা আর একটি বেটে, তাদের মধ্যে যদি মিল হয় তাহলে কি হবে, তাহলে একটি বিষমসংকর জীব অর্থাৎ হেটেরোজাইগাস জীবের সৃষ্টি হবে। বোঝা গেল? এক্ষেত্রে দুটার বৈশিষ্ট্যের মিল হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে এদের আমরা বলছি কি না বিষমসংকর জীব। এরপরে দেখো বলেছে কি ফিনোটাইপ ও জিনোটাইপ। দেখো ফিনোটাইপ আর জিনোটাইপ কাকে বলছি, জিন নিয়ন্ত্রিত জীবের যে বাহ্যিক বৈশিষ্ট্য হলো না, অর্থাৎ বাহ্যিক বৈশিষ্ট্য মানে যেটা আমরা বাইরে থেকে দেখতে পারবো, সেই লম্বা যদি হয় সেই বৈশিষ্ট্যটাকে আমরা বলবো কি যে না সেটা হচ্ছে ফেনোটাইপ। আর এই যে ফেনোটাইপ অর্থাৎ যে লম্বা বৈশিষ্ট্যটা আছে, এই ফেনোটাইপকে যে নিয়ন্ত্রণ করছে সেই নিয়ন্ত্রণকারী জিনটাকে বলবো কি জিনোটাইপ। তাহলে বাহ্যিক বৈশিষ্ট্যটাকে বলছি ফেনোটাইপ, আর ফেনোটাইপকে যে নিয়ন্ত্রণ করছে তাকে বলছে কি জিনোটাইপ। যেরকম হচ্ছে একটু আগে যে আমরা হোমোজাইগাস হেটেরোজাইগাস পড়লাম, সেক্ষেত্রে একটু উদাহরণটা দেখে নিই। দেখো এক্ষেত্রে যদি হোমোজাইগাস জীব নেই তাহলে এক্ষেত্রে কি হবে, ফেনোটাইপও হবে লম্বা, তাই না, আর জিনোটাইপটা হবে ডাবল হাতের টি, ঠিক আছে। এই জিনটাই কিন্তু লম্বা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে। তাহলে লম্বা হচ্ছে ফেনোটাইপ আর ডাবল টি হয়ে গেল জিনোটাইপ। এবার হচ্ছে প্রকট ও প্রচ্ছন্ন। প্রকট ও প্রচ্ছন্ন হচ্ছে কি, প্রকট ও প্রচ্ছন্ন হচ্ছে দেখো যে এই যে একটু আগে পড়লাম না যে হোমোজাইগাস হেটেরোজাইগাস, সেই জীবের ক্ষেত্রে যদি এমন হয় যে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পাচ্ছে, দেখো হোমোজাইগাস যদি জীব হয়, ঠিক আছে, হোমোজাইগাস যদি জীব হয় তাহলে এক্ষেত্রে তো লম্বা বৈশিষ্ট্য আর এক্ষেত্রে বেটে বৈশিষ্ট্য, এটাই তাহলে প্রকট, এটা বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি। এই অর্থাৎ কোনো গাছ যদি লম্বা হয়, লম্বার সাথে লম্বার যদি মিল হয়, বেটের সাথে বেটের যদি মিল হয়, যে গাছ উৎপন্ন হচ্ছে তাহলে লম্বা গাছই আমরা দেখতে পারবো, বাইরে থেকেও সেটা লম্বাই হবে। বেটে গাছ হলে সেটা বাইরে থেকেও বেটে হবে। এবার যদি মনে করো এক্ষেত্রে বাইরের থেকে আমরা বলি প্রকট, কিন্তু যদি হয় হেটেরোজাইগাস, অর্থাৎ হেটেরোজাইগাস মানে একটু আগে কি বললাম এই রকম, তাই না, লম্বা আর বেটের মিশ্রণ, সেক্ষেত্রে আমরা প্রকট আর প্রচ্ছন্ন কাকে বলবো। হোমোজাইগাস হলে তো আমরা বুঝতেই পারছি যে একই রকমের বৈশিষ্ট্য আছে, যেটা বাইরে থেকে দেখা যাবে সেটাই প্রকট। কিন্তু যদি হেটেরোজাইগাস হয় সেক্ষেত্রে প্রকট বা প্রচ্ছন্ন কোনটা হবে, সেক্ষেত্রেও বাইরে থেকে যদি লম্বা বৈশিষ্ট্যটা দেখা যায় সেক্ষেত্রে আমরা লম্বাটাকে কি বলবো কি প্রকট। আর ভেতরের বৈশিষ্ট্য তো প্রচ্ছন্ন, তাহলে আমরা জিনটা দেখতেই পাচ্ছি, ছোট হাতের টি তো এর মধ্যেও আছে, তাহলে কেন একে কি হচ্ছে, এই জিনটা কি হচ্ছে, তাহলে কোথায় যাচ্ছে, এই জিনটা তখন প্রচ্ছন্ন হিসেবে থেকে যাচ্ছে। কেমন, এই জিনটা প্রচ্ছন্ন হিসেবে থেকে যাচ্ছে। প্রকট অর্থাৎ বাইরে থেকে দেখতে পাচ্ছি কিন্তু ভেতরে তো ছোট টিটা রয়েই যাচ্ছে, সেজন্য এটা হচ্ছে প্রচ্ছন্ন জিন রয়ে যাচ্ছে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এরপরে দেখো এদের আমরা কিভাবে প্রকাশ করি, এদের আমরা একটু আগে বললাম না প্রকট হলে আমরা বড় অক্ষরে ইংরাজি বড় হরফে সেটা প্রকট হিসেবে বলবো, অথবা ছোট হাতেরা যদি লিখি তাহলে আমরা প্লাস চিহ্ন দিব, সেক্ষেত্রে এটা কি হবে প্রকট। আর প্রচ্ছন্নের বেলা আমরা সেটা বরাবরই ছোট হরফে ইংরাজি ছোট হাতের যে লেখালেখি না সেই ছোট হরফে আমরা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটাকে কিন্তু চিহ্নিত করব। এগুলো কিন্তু খুব ধ্যান দিয়ে শুনবে, কারণ এগুলো পরবর্তী তোমার বংশগতি যখন পড়বে তখন তোমাদের কাজে লাগবে। এরপরে দেখো বিশুদ্ধ জীব ও সংকর জীব। বিশুদ্ধ জীব আর সংকর জীব মানে হচ্ছে একটু আগে যেটা বললাম হোমোজাইগাস হেটেরোজাইগাস, অর্থাৎ কোনো জিনের সাপেক্ষে হোমোজাইগাস যদি জীব হয়
সেটা হচ্ছে বিশুদ্ধ। মানে পুরো বংশ পরম্পরায়, মনে করো আমি গাছের কথা ছেড়ে দিলাম, এমন একটা পরিবার আছে যেখানে মা বাবা, তারপরে ধরো তার ঠাকুরদা ঠাকুমা সবাই লম্বা, মানে তুমি যত বংশ পরম্পরা মানে যেতে থাকো সবাই লম্বা, তাহলে সেক্ষেত্রে এটা কি হবে? বিশুদ্ধ জীব। অথবা মনে করো কেউ ধরো বেটে, ঠিক আছে, তার বংশ পরম্পরায় তার বাবা ঠাকুরদা সবাই বেটে, তাহলে কি হবে? তারা বিশুদ্ধ বেটে। তার মা বাবা সবাই যদি বেটে হয় তাহলে তারা কি হবে? বিশুদ্ধ বেটে। তাহলে এগুলোকে আমরা বলবো কি? বিশুদ্ধ জীব। এবার মনে করো যে যদি লম্বার সাথে বেটে বৈশিষ্ট্য যদি মিল হয়, সেক্ষেত্রে কি হয়? দুটা বৈশিষ্ট্যর মিশ্রণ হয়ে যাচ্ছে, এদের আমরা বলবো তখন কি? সংকর জীব। ঠিক আছে। এবার দেখো, আমরা জনিত্রী যনু অপত্য যনু, আমরা এই কথাটা কিন্তু কোষ বিভাজনের চ্যাপ্টারে পড়েছি। জনিত্রী যনু অপত্য যনু কোনটা? দেখো, কোষ বিভাজনে কি জানি যে দুটা কোষ যখন বিভক্ত হয় তখন কি হয়? এটা হচ্ছে মাতৃকোষ, আর এখান থেকে কি হয়? অপত্য কোষ, তাই তো? ঠিক সেরকমভাবে এখানেও শব্দটা আছে, যখন যে জীবদের মধ্যে মিল হচ্ছে, ঠিক আছে, যে জীবদের মিল হবে তাদের আমরা বলবো কি? জনিত্রী জীব। ঠিক আছে। মনে করো একটি লম্বা বৈশিষ্ট্য আছে, একটি বেটে বৈশিষ্ট্য আছে, তাদের থেকে প্রথমে উৎপন্ন হচ্ছে কি? একটি সংকর জীব। তাহলে এক্ষেত্রে এরা কি হচ্ছে? এরা হয়ে যাচ্ছে জনিত্রী যনু। আর প্রথম যখন জীব উৎপন্ন হচ্ছে সেটা হয়ে যাচ্ছে কি না? অপত্য, প্রথম অপত্য। ঠিক আছে। এবার প্রথম অপত্যের সাথে আবার যদি মিল হয় তখন যে জীব উৎপন্ন হবে সেটাও হয়ে যাবে কি না? দ্বিতীয় অপত্য। ঠিক আছে, দ্বিতীয় অপত্য যনু, যেটাকে প্রথম অপত্যটাকে আমরা F1 দিয়ে প্রকাশ করি আর দ্বিতীয়টাকে F2 দিয়ে কিন্তু প্রকাশ করি, এই জিনিসটা মনে রাখবে। এবার দেখো, সংকরায়ন আর হচ্ছে এক সংকর জনন, দ্বিসংকর জনন। সংকরায়ন, তোমরা হাইব্রিড শব্দটা হয়তো অনেকবার শুনেছো বাবা মার কাছে বা অন্য সময়েও, যে আমরা হাইব্রিড খুব মাছ খাচ্ছি, হাইব্রিড সবজি খাচ্ছি। হাইব্রিড জিনিসটা কি? হাইব্রিড হচ্ছে কোনো একটি বৈশিষ্ট্য আছে তার সাথে আরেকটি বৈশিষ্ট্য, মনে করো দুটা বিপরীত বৈশিষ্ট্য বা বিপরীত নাও হতে পারে, একটু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। মনে করলাম একটু আগে যেটা বললাম না, লম্বা বৈশিষ্ট্য আর বেটে বৈশিষ্ট্য, মনে করো এক্ষেত্রে হচ্ছে লম্বা বৈশিষ্ট্য আছে, এক্ষেত্রে বেটে বৈশিষ্ট্য, তাদের যখন মিল হচ্ছে, এই যে মিলন প্রক্রিয়াটা সেটাকে বলছে কি? সংকরায়ন। আর মিলন প্রক্রিয়ার ফলে যে উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে হাইব্রিড, সংকর জাতীয় জীব, এটা হচ্ছে হাইব্রিড। আর এই পদ্ধতিটাকে বলবো সংকরায়ন, দুটা আলাদা আলাদা বৈশিষ্ট্য। এবার দেখো, এক সংকর জনন কাকে বলছি? এক সংকর জনন হচ্ছে একজোড়া যদি বিপরীত বৈশিষ্ট্য নেই, একজোড়া বলতে আমি অনেকক্ষণ ধরে বোঝাচ্ছি না যে হচ্ছে কি না লম্বা, এক্ষেত্রে আমরা কিসের বৈশিষ্ট্য নিলাম? একটা লম্বা, একটা বেটে, তাহলে এগুলোর কী বৈশিষ্ট্য? এটা হচ্ছে দৈর্ঘ্য, তাই না? তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে আমরা একটা মাত্র বৈশিষ্ট্য নিচ্ছি, তাই এটা এক সংকর জনন। মনে করো যদি আমি দু রকমের বৈশিষ্ট্য নিই, দু রকমের বলতে ধরো একটি লম্বা গাছ, আবার এমন একটি ফল যে লম্বাও হবে আর গোল বীজ উৎপন্ন করবে, তার সাথে যখন আমি কি করব যে বেটে আর কুঞ্চিত, কুঞ্চিত মানে একটু কোঁচকানো বীজে যদি আমি মিল করাই, সেক্ষেত্রে যে জনন হচ্ছে সেটাকে আমরা বলবো দ্বিসংকর জনন। দুটা বৈশিষ্ট্য হয়ে গেল না, একটা ধরো দৈর্ঘ্য, আর গোল আর কুঞ্চিতটাকে আমরা কি বলবো? আকৃতি, তাই না? গোলাকৃতি আর কুঞ্চিত আকৃতি, তাহলে এটাকে আমরা বলবো কি? যে এটা হচ্ছে দ্বিসংকর জনন। দু রকমের বৈশিষ্ট্য নিয়েছি না, তাহলে দুজোড়া বৈশিষ্ট্য হয়ে গেল, তো এটাকে আমরা বলছি দ্বিসংকর জনন। আশা করি এই আজকের ভিডিওটা তো অনেকটা লম্বা হয়ে গেল, তবু তোমরা হয়তো যদি বুঝে থাকো, কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট
যতবার এটা যদি একবারে তোমরা বুঝতে না পারো বারবার ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের কী হবে, আরও বুঝতে সুবিধা হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, লাইক করে দেবে একটু, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু, কেমন?